আমি আমি ধরুন অনলাইনে থাকলাম, কিন্তু থেকে কিভাবে দেবো ডেমোটা সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ ওটাই বলেছি আগে, তুমি তো ছিলে না আগে, সেই জন্য জানো না। ধরো এই যে তোমার ক্যামেরা থাকবে না, ফ্রন্ট ক্যামেরা হ্যাঁ। বা যে ক্যামেরায় থাকলো, হ্যাঁ। তোমাকে যখন মানে হ্যাঁ। সিরিয়াল অনুযায়ী ডাকা হবে, সেই হ্যাঁ। সেই সময় তুমি রেডি থাকবে, বুঝলে, সেই দিন রেডি থাকতে হবে তোমার। এমনভাবে নিজেকে আচ্ছা আচ্ছা। প্রস্তুতি নিয়ে থাকবে। তোমার একটা বোর্ড থাকবে, যেরকম যেরকম দেখবে আজকে গ্রুপে দিয়েছিলাম, একজন ভিডিও করে আচ্ছা দিয়েছিল না, আচ্ছা। ওইভাবে তোমাকে রেডি থাকতে হবে সেই দিন সেই সময়টা। আচ্ছা। তোমার ভিডিওটা অন করা হবে বা তোমাকে করতে হবে, যাতে করে সবাই তুমি কিভাবে পড়াচ্ছ সেটা দেখবে বা তুমি বাকিদের দেখবে, বুঝতে পারলে? বুঝলাম। হ্যাঁ হ্যাঁ। সেটা করতে হবে, কারণ আলটিমেট তোমাকে তো ওইটা করতে হবেই। ওই জায়গা থেকে তুমি তো পালিয়ে আসতে পারবে না হ্যাঁ। কোনোভাবে। তোমাকে ওই জায়গায় মানে ওই সিচুয়েশনটা নিশ্চয়ই। ফেস করতেই হবে। ওটা তো বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। আগে ধরো ছিল না, এখন হয়েছে, করতে হবে প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে নাম্বারটা চলে যাবে, এই আর কি। এবং ফল্ট হয়তো সবাই 19-20 হবেই, ফল্ট ফল্ট হবে না তা নয়, কারণ স্টুডেন্টদের সামনে পড়ানো আর ওই সবার সামনে ওই রকম ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের সামনে পড়ানো কিন্তু ডিফারেন্স আছে, হ্যাঁ। সেই জায়গাটায় ধরো আমি থাকছি, এবার আমার সামনে কেমন পড়াচ্ছ না পড়াচ্ছ আমি দেখলে আস্তে আস্তে 4টে ডেমো হবে টোটাল একাই জনের, ঠিক আছে? দেখবে আস্তে আস্তে রিকভার হয়ে যাবে, আর বাড়িতে তোমরা একটু একটু প্র্যাকটিস করবে, নিজেই মোবাইলে রেকর্ডিং করবে, দিয়ে দেখবে নিজে কতটা ইম্প্রুভ হচ্ছে। হুম। এবার নিজে নিজে করলে কি হয়, নিজেরা দেখলে কিন্তু ইম্প্রুভমেন্ট জায়গাগুলো নিজেরা বুঝতে পারবে না। আর বেসিক জায়গাগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, কারণ ক্লাসগুলো তো রাতে দেওয়া হচ্ছে, আর ডেমোগুলো সব দিনে হবে, ওই 10টা থেকে মোটামুটি ধরো ওই 12টা চলবে। আর ডেটগুলো জানিয়ে দেওয়া হবে, কারণ যে 5জন যেদিনই হয়ে যাবে সেই দিনই ডেমো শুরু হয়ে যাবে। ওটা ওই সিরিয়াল অনুযায়ী হবে, মানে প্রথম 5 দিন ধরো, প্রথম দিন যে 5জন হলো সিরিয়ালি, এর পরের দিন আবার বাকি 5জন হবে, এইভাবে আহ, মোটামুটি 4 দিন হবে একটা মানে সাইকেল, ঠিক আছে? তারপরে আবার এদের আবার রিপিট হবে। হুম। এইভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এবেলস ফর্মুলাটা কেউ জানো? তোমাকে হয়তো জিজ্ঞাসা করলো যে এবেলস ফর্মুলা বলো। এটা যদিও এই যে লেভেলের কোশ্চেন, মানে 11-12-এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর কোশ্চেনটা। ইবেল ফর্মুলাটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো আছে উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। আমি দেখো ইকুয়েশনটা লিখছি। সাপোজ a0x y ডবল ড্যাশ প্লাস a1x এগুলো y ড্যাশ মানে dy dx প্লাস a2। এই পি a0 a1 a2 এগুলো কি সব, এই ফার্স্টে যেটা আছে এইটা কিন্তু জিরো হলে হবে না, তাহলে এই টার্মটা আমাদের নট ইকুয়াল টু জিরো হতে হবে, a0xটা, ঠিক আছে? এটা জিরো হয়ে গেলে সেকেন্ড অর্ডার থাকবে না। এবেল ফর্মুলাটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। তাহলে a0 নট ইকুয়াল টু জিরো, আর এক্সটা কি রিয়েল নাম্বার। আর বাকি এই সবই মানে a0 a1 এগুলো সব ফাংশন অফ এক্স, আমি কনস্ট্যান্ট বলে ফেলেছি। a0 a1 a2 ফাংশন অফ এক্স বা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন। তাহলে দেন রন স্ক্রিন বলে একটা ছিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কন্ডিশন। তাহলে এখান থেকে যেহেতু আমরা দুটো সলিউশন পাবো y1 y2, যেহেতু ডিগ্রি আমাদের 2 হচ্ছে, তাহলে y1 আর y2 যে দুটো সলিউশন হবে তাদের রন স্ক্রিন হচ্ছে কি সি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন a1x বাই a2x ইন্টু ডিএক্স। এটা হচ্ছে এবেলস ফর্মুলা। আচ্ছা, এইটা রন স্ক্রিন সম্বন্ধে আগে বলা আছে যে রন স্ক্রিন যদি জিরো হয় তাহলে কি হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাই না? আচ্ছা, এখানে সি এর ব্যাপারটা বলি। সি এটা হচ্ছে এখানে ডাব্লিউ অফ y1 y2 x0।
আর এক্স জিরোটা কি? এটা ফাংশন অফ, এখানে বলা আছে এক্স জিরোটা কি বলছে, ওই পার্টিকুলার পয়েন্টের জন্য। তাহলে এক্স জিরো বিলংস টু ওই যে ইন্টারভ্যালটা দেওয়া থাকবে, সেই ইন্টারভ্যালের মধ্যে লাই করবে, একটা ইন্টারভ্যাল। আর এগুলো তো আমরা জানি যে এইভাবে বার করতে হয়। তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু, তারপরে এদের ডেরিভেটিভ ওয়াই ওয়ান ড্যাশ ওয়াই টু ড্যাশ ইকুয়াল টু, যদি জিরো হয় ইফ, তাহলে কী হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কারা, ওয়াই ওয়ান ওয়াই টু। আর 2 নম্বর হচ্ছে ইফ এটা নট ইকুয়াল টু জিরো যদি হয়, মানে নেগেটিভ পজিটিভ যা হতে পারে, যা খুশি, তখন হয়ে যাবে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরাম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কে বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? মাইকটা অন আছে তো, আছে, বলো কেউ। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরামটা হচ্ছে, তার আগে বলো তো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনেশন কে বলবে? মানে যেটা দিয়ে মানে একটা নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যেটা দিয়ে গুণ করলে সেটা এক্সাক্ট হয়ে যায়, সেটাকেই বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হুম, ঠিকই বলেছো। মানে একটা নন এক্সাক্ট, মানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, এটা যদি নন এক্সাক্ট হয়, তাহলে একে এক্সাক্ট বানানোর জন্য আমরা মাল্টিপ্লাই করি কি সাম ফ্যাক্টর দিয়ে, তাই না? তাহলে সাম ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করার পর যদি এক্সাক্ট হয়ে যায়, তখন ওই ফ্যাক্টরটাকে আমরা কি বলবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে হোয়েন এইটা বি নন এক্সাক্ট, লিখে দিই বি নন এক্সাক্ট, দেন মাল্টিপ্লাইং বাই এ, দেন মাল্টিপ্লাইং বাই সাম ফ্যাক্টর, মানে মোর দ্যান ওয়ান হয় সাম ফ্যাক্টর, then the multiplying by some factor, then the given non-exact differential equation। আচ্ছা, এগুলো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হবে, তাই তো? ঠিক বলছি? ফার্স্ট অর্ডার ডিগ্রিটা ফার্স্ট হবে। যদি জিজ্ঞাসা করে যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডিগ্রি আর অর্ডারটা কি হবে, বলো। সেম হবে কি হবে না বলো, আমি জানতে চাইছি এটা। ফার্স্ট ডিগ্রি তো হবে স্যার মনে হয়। হ্যাঁ, dy dx প্লাস dy সমান তো q। অর্ডার আর ডিগ্রি দুটোই সেম হবে, সেটা ওয়ান। ঠিক আছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অর্ডার ডিগ্রি সবসময় ওয়ান হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মাল্টিপ্লাইং বাই সাম ফ্যাক্টর, দেন দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু exact differential equation, which is called, which function, which factor is called integrating factor। এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গুলার সলিউশনের ডেফিনেশন জিজ্ঞাসা করবো আজকে। কে বলতে পারবে? মানে সিঙ্গুলার সলিউশন মানে
একটি পার্টিকুলার মানে একটাই সলিউশন হবে যেখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না? সেটা তো সবাই জানে, সেটা ওই পার্টিকুলার সলিউশনও থাকে না। স্যার একটা সলিউশন, এই সলিউশন যেটা জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় না এবং যার মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে না, আর যেটা এনভেলাপ রিপ্রেজেন্ট করে, ওই সলিউশনটাকে বলা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। সাপোজ আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখছি, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ অফ এক্স ওয়াই পি, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গুলার সলিউশন মেথডটা আমরা কি অর্ডার আর ডিগ্রিটা বলো তো কীরকম হয় যখন আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে থেকে সিঙ্গুলার সলিউশন বার করি, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি কেমন হয়? অর্ডারটা তো অলওয়েজ ফার্স্ট অর্ডার, তাই না? ডিগ্রি বলো, এটা তো বলা উচিত। গোবিন্দ বলো তো, একটা সিঙ্গুলার সলিউশন আমরা যেগুলো থেকে বার করি সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোর অর্ডার ডিগ্রি কেমন হয়? অর্ডার তো অলওয়েজ ওয়ান, ডিগ্রি ডিগ্রিটা স্যার ওয়ান হতে পারে, মোর দ্যান ওয়ান। একটা থেকে বেশি হতে পারে। হ্যাঁ, এই যে পি স্কোয়ার যদি থেকে যায় বা পি কিউ থাকে, করি না? পি মানে তো এখানে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, এটা জেনারেল সলিউশনটা আমি বলেছিলাম আগের দিন, তাহলে এই জায়গাটা ভালো করে বুঝে নিও যে অর্ডারটা ওয়ান হবে কিন্তু ডিগ্রিটা মোর দ্যান ওয়ান। এবার এই এগুলো রেকর্ডিং থাকবে তো? হ্যাঁ এগুলো রেকর্ডিং থাকবে তো? হ্যাঁ, এর জেনারেল সলিউশনটা কেমন হবে আমি অন্য একটা ফাংশন দিয়ে লিখছি, শুধুমাত্র পি এর জায়গায় সি বসবে, সিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। জেনারেল সিঙ্গুলার সলিউশনের ডেফিনেশন অনুযায়ী মানে আমরা আগের দিন বলেছিলাম, আমি বলেছিলাম যে পি ডিসক্রিমিনেন্ট আর সি ডিসক্রিমিনেন্ট, মানে ডিসক্রিমিনেন্ট পি ডিসক্রিমিনেন্ট অ্যান্ড সি ডিসক্রিমিনেন্ট, যে রিলেশনগুলো হয় তাহলে তাদের মধ্যে যেটা কমন পোর্শন হবে, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার সলিউশন ইজ এ সলিউশন যেখানে পি ডিসক্রিমিনেন্ট আর সি ডিসক্রিমিনেশন, মানে এই পি ডিসক্রিমিনেন্ট রিলেশন মানে কি, পি দিয়ে দেবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো পাবো। আবার এইখান থেকেও দেখবে আমি এটা অন্যভাবে লিখছি, ছোটো হাতে লিখছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে একটা রিলেশন পাবো, এটা এক নম্বর দেবো। আবার এখান থেকে একটা রিলেশন পাবো, এক নম্বর দেবো। এইবার এই দুটোর মধ্যে যেটা কমন পোর্শন সেটা কি বলা হবে, এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থাকবে তাদের সিঙ্গুলার সলিউশন, তার সিঙ্গুলার সলিউশন। মানে এটা থেকে হয়তো সাপোজ আমি পেলাম সাই অফ এক্স ওয়াই, এখন তো কনস্ট্যান্ট তো থাকবে না, জিরো। আর এই জায়গা থেকে একটা পাবো, সেটাও কি হবে, সাই অফ এক্স ওয়াই টাইপেরই আসবে, দেখবে তাহলে তো কমন পোর্শন হবে না, ঠিক আছে। সেটা কি বলা হবে, সিঙ্গুলার সলিউশন। এবার সিঙ্গুলার সলিউশন অনেক সময় এক্সিস্ট করে, অনেক সময় এক্সিস্ট করে না, তাই তো। যদি এক্সিস্ট করে তাহলে বলবো সিঙ্গুলার সলিউশন আছে, আর এক্সিস্ট না করলে বলবো সিঙ্গুলার সলিউশন ডাজ নট এক্সিস্ট। এক্সিস্টের ব্যাপারটা হচ্ছে আমি সাপোজ পেয়েছি হয়তো ওয়াই ইকুয়াল টু ফোর এক্স, তাহলে এইটা যদি এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে তাকে যদি স্যাটিসফাই করে, মানে এখানে একে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফোর এ, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স হচ্ছে পি, পি ইকুয়াল টু ফোর এ। এই পি এর ভ্যালুটা এই গিভেন ইকুয়েশনে বসিয়ে দিলে যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে কি বলবো যে এটা সিঙ্গুলার সলিউশন এক্সিস্ট করছে। আর যদি না স্যাটিসফাই করে তাহলে ডাজ নট এক্সিস্ট। আর সিঙ্গুলার সলিউশন অলওয়েজ কি এনভেলপ, একটা সেকেন্ড অর্ডার, এবার সেকেন্ড অর্ডারে চলে আসি। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরেমটা বলা হলো না, এই জায়গাটা বলতে হবে। এটা কেউ জানো? একটা nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে কোনো,
তাহলে একটা nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন হবে? ডি টু দি পাওয়ার এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস এইভাবে একটা nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমি ধরলাম, ক্যান হ্যাভ অনলি n, কি থাকবে? n নাম্বার অফ কি গো, n নাম্বার অফ কি বলো? ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে। ঠিক আছে, তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখবে অ্যান্ড n নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, তাই না? আমরা যখন সেকেন্ড অর্ডার করি তখন দেখি কি যে y ইকুয়াল টু যখন লিখি c1 হয়তো x প্লাস c2 x স্কোয়ার, তাহলে কটা আরবিটারি কনস্ট্যান্ট হলো? সেকেন্ড অর্ডার দুটো হয়ে যাচ্ছে, তাহলে nth অর্ডার যদি হয় তার মানে সেখানে নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট কত হবে? n সংখ্যক। আর জেনারেল সলিউশন কতগুলো পাবো আমরা? n সংখ্যকই পাবো। এটা কি ফান্ডামেন্টাল থিওরাম বলা হচ্ছে। আচ্ছা, ট্রায়াল সলিউশন কাকে বলে কেউ বলতে পারবে? ট্রায়াল নামেই দেখো ট্রায়াল লেখা আছে। এইভাবে আমরা ধরি না y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। এই ট্রায়াল সলিউশন কেন ব্যবহার করা হয়? আমি সিম্পলি লিখছি, ধরো এটা বলা হলো যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ট্রায়াল সলিউশন। তো ট্রায়াল সলিউশন কাকে বলে? কেন এটা আমরা অ্যাপ্লাই করি? কোনো আইডিয়া আছে? সবাই কিন্তু এটা পড়ে এসেছি, ভালো রকমভাবে অ্যাপ্লাইও করেছি। এটা কেন অ্যাপ্লাই করছি এবং এই ধরনেরই বা কেন ধরা হয়? আমরা তো শুধু স্যার অঙ্ক করার জন্য ধরতাম, কিন্তু কেন ধরা হয় এগুলো তো জানা নেই। আমরা এই যে এটা যে ইকুয়েশনটা হয়, আর বলো কেউ কিছু বললে। স্যার এটা ট্রায়াল সলিউশনটা ধরে মনে হয় মানে অঙ্কটা তাড়াতাড়ি করে করা যায় আর কি, মানে সহজে করা যায়। এমনি সলিউশনে পৌঁছাতে আমাদের যেটা মানে ম্যাক্সিমাম লেগে যায়, সেটা ইজিলি করা যায়। না, এই যে ট্রায়াল সলিউশনটা e টু দি পাওয়ার mx ধরা হয়, এটা কারণটা হচ্ছে এই ইকুয়েশনের রুটগুলো ফাইন্ড করার জন্য। দেখবে m এর ভ্যালু পাই আমরা দুটো, তাহলে অ্যাকচুয়ালি কি এই ইকুয়েশনের রুটটা আমরা ফাইন্ড করতে সুবিধা হয় m দিয়ে, তাই না? একে ডেরিভেটিভ করে ইকুয়েশনে বসাই, ওটা দেখাবো। একে ডবল ডেরিভেটিভ করলে কি আসবে? m স্কয়ার আসবে না? e টু দি পাওয়ার mx কেন ধরি? ওটাই তো, এটা ধরি তো ইকুয়েশনের রুটটা ফাইন্ড করার জন্য। না না, অন্য কিছু ধরি না কেন এটা বলছিলেন না? অন্য কোনো কিছু ধরি না, e টু দি পাওয়ার mx ধরি। হ্যাঁ, কারণ দেখো e টু দি পাওয়ার mx টা কমন নিয়ে নিলাম, একে দুবার ডেরিভেটিভ করলে দেখবে এটা আসবে, একবার করলে এটা আসবে, বুঝতে পারলে? হ্যাঁ জানি, হোমোজেনিয়াস ইকুয়েশন সলভ করার সময় মানে অক্সিলারি ইকুয়েশন যেটা বের করি আমরা, অক্সিলারি ইকুয়েশন বের করার সময় কমপ্লিমেন্টারি ফাংশন। এটা দেখো অলওয়েজ নট ইকুয়াল টু 0। অক্সিলারি ইকুয়েশন বললে হবে না, এই ইকুয়েশনের রুট বার করার জন্যই আমরা, সেগুলো তো একটা সলিউশন এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। এটা তো নট ইকুয়াল টু 0, e টু দি পাওয়ার mx, এম এর ভ্যালু তুমি যাই নাও দেখো কখনোই কিন্তু এই পার্টটা 0 হবে না, তার মানে এই ভ্যালুটা 0 হবে। সেই জন্য আমরা e টু দি পাওয়ার mx টাইপেরই এই ধরনের ইকুয়েশনগুলোকে ট্রায়াল সলিউশন হিসেবে ধরে। ট্রায়াল মানে হচ্ছে আমরা, ট্রায়াল মানেটা কি আমরা ইংরেজিতে কি জানি? ট্রায়াল মানে কি? দেখো প্রবাবিলিটি পড়ছে, ট্রায়াল মানে ট্রায়াল করা হচ্ছে। ট্রায়াল করতে করে দেখা গেছে যে এইটাই হচ্ছে বেস্ট, এইভাবে যদি আমরা আগাম সলিউশনটাকে ধরে নিই লেট, তাহলে আমরা ইকুয়েশনের রুটটা ইজিলি ফাইন্ড করতে পারবো। আদারওয়াইজ তুমি অন্য কিছু ধরো দেখবে পারবে না, আসবে না। স্যার এগুলো তাহলে পার্টিকুলার কেস প্রতিটা অঙ্কের জন্য? না, এখানে তোমাকে হয়তো তুমি ধরো কোশ্চেন সলিউশন করে গেছো, তোমাকে ঝট করে ধরলো হোয়াট ইজ ট্রায়াল সলিউশন। শুধুমাত্র এই ধরনের সলিউশনগুলোকে ট্রায়াল সলিউশন কেন বলা হয়? এর কি মানে এর ব্যবহারটা কি? কেন কি অ্যাপ্লাই করা হচ্ছে এখানে?
তোমাকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, হতে পারে, বুঝতে পারলে? এই জায়গাটা ইম্পর্টেন্ট ছিল, আমি বলে দিলাম। নেক্সট, যখন আমরা সলিউশনটা লিখি, জেনারেল সলিউশনটা, এখানে দেখবে একটা পার্ট থাকে আর একটা পার্ট থাকে পিআই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স সিএফ অ্যান্ড পিআই? বুঝতে পারলে না? কেউ কিছু বলো, যা হোক বলো, যেটা মনের মধ্যে আছে সেটাই বলো। দেখবে এইভাবে লিখি, c1 cos x প্লাস c2 sin x, এটাকে সেপারেট করে দিলাম, প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস হয়তো x কিউ লিখে দিলাম। এবার বুঝতে পারছো? including arbitrary constant. But pi not including arbitrary constant. তাই তো? বুঝে গেল? এইটাই ডিফারেন্স, যে বলবে যে একটা জেনারেল সলিউশনে general solution can have ci and pi part.
general solution including arbitrary constant, but pi does not including any arbitrary constant. এটাই difference. Which is the difference between arbitrary constant তারপরে বলো ট্র্যাজেক্টরি কি? হোয়াট ইজ ট্র্যাজেক্টরি? বলো হোয়াট ইজ ট্র্যাজেক্টরি আর হোয়াট ইজ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি? এটা আমার ক্লাসে দেখবে করানো আছে ট্র্যাজেক্টরি চ্যাপ্টারতে। কে বলতে পারবে? অর্থোগোনাল ট্র্যাজেক্টরিটা জানতাম যে ওই কার্ভটাকে 90 ডিগ্রিতে কাট করে, যে কার্ভে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের করা হবে সেই কার্ভকে ট্র্যাজেক্টরিটা 90 ডিগ্রিতে কাট করে, এটা জানতাম। আর এমনি ট্র্যাজেক্টরিটা জানো না, তাই তো? এমনি ট্র্যাজেক্টরিটা 45 ডিগ্রি ট্র্যাজেক্টরি হলে 45 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে, এরকম কিছু। বলছে যে কোনো কার্ভ কি করবে? হুইচ, তাহলে এনি কার্ভ হুইচ কাট বা কাটস এভরি মেম্বার of a given family of curve at a constant angle, at a constant angle মানে ফিক্সড। সেই অ্যাঙ্গেলটা আমি সাপোজ ধরে নিচ্ছি থিটা ইজ কল্ড থিটা। তুমি যেটা বলছিলে এবারে বুঝতে পেরেছি স্যার, এবারে বুঝতে পেরেছি। থিটা ট্র্যাজেক্টরি of the family of curve। মানে স্যার এই এনভেলপের একটু উল্টো, তাই তো? মানে এনভেলপটা সবাইকে টাচ করে হ্যাঁ, এটা আর এটা কাট করে। হ্যাঁ, আর এনভেলপ হলে টাচ করতো সব ব্রাঞ্চকে। হ্যাঁ, কমন ট্যানজেন্ট হয়ে যেত, কমন ট্যানজেন্ট। হ্যাঁ, মানে প্রত্যেকটা ব্রাঞ্চকে কমন ট্যানজেন্ট এরকম হয়ে যেত। এটা হলে কাট করবে, তাই তো? ট্র্যাজেক্টরি হলে কাট করবে, ওটা কাট করবে। হ্যাঁ, একটা অ্যাঙ্গেলে কাট করবে। এবার এই থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি হয় তখন আমরা এটাকে বলবো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। বুঝতে পারলে? আর কিছুই না। আর একটা হয় সেলফ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, এটা বলতে পারবে? ছিল দু একটা কাজ ছিল, সেলফ অর্থোগোনাল y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x প্লাস a, ওইটা কি? দাও আমি বলছি। না, নিজে নিজে কাট করবে 90 ডিগ্রিতে। বলছি ফ্যামিলি অফ কার্ভ হ্যাঁ, ওটা স্পেশাল কেস। 90 ডিগ্রি হলে তবেই অর্থোগোনাল বা অর্থ নর্মাল যা খুশি বলতে পারো। বলছে একটা ফ্যামিলি অফ কার্ভ, সেই কার্ভটা যদি এরকম টাইপের হয়, এক্স ওয়াই একটা কনস্ট্যান্ট থাকবে। এই যে এটা কি আমরা ইজ সেড টু বি ইটসেলফ, মানে ও নিজে কি ইটস সেড টু বি ইটসেলফ অর্থোগোনাল if the given differential equation
যেটা আছে এটাই কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। অ্যান্ড ইটস এর যেটা কীভাবে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, অ্যান্ড ইটস মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হবে, ইটস অর্থোগোনাল, দেখবে এরকম কোশ্চেন বইতে করেছো, আর সেম, যদি সেম হয়ে যায় তখনই সেলফ বলা হবে। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, সাপোজ পরের পেজে দিই, তোমাকে একটা কার্ভের ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ল্যামডা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু 1। এই ল্যামডাটা হচ্ছে প্যারামিটার। সেলফ অর্থোগোনাল হয়। হ্যাঁ, তাহলে এর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি কী হবে, ইজ শুধুমাত্র এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে মিউ ধরে নাও, তাহলে দুটো কি এটা কি ইজ দিস অ্যাট দিস কি সেলফ। আমি সলিউশনে যাচ্ছি না, যেহেতু সলিউশন এখানে ভিডিও আছে অলরেডি, ঠিক আছে। এদের আবার বলা হয় সেলফ অর্থোগোনাল কনফোকাল কনিক্স। যেহেতু এটা কনিক রিপ্রেজেন্ট করে, এবার ইন্টারভিউর জন্য মোটামুটি 9, 10, 11, 12 ডিফারেন্সিয়াল ইকুয়েশন কভার। বাকি পার্টটা আজকে যেটা